আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার লাস্ট পোস্টে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপটাতে 15,000 মেম্বার হওয়া উপলক্ষে একটা স্পেশাল ভিডিও আপনাদের জন্য এই সপ্তাহে রেডি করার চেষ্টা করব। পাশাপাশি আরেকটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে হিন্টস দেওয়ার চেষ্টা করেছিলাম যে আসলে কী নিয়ে সেই ভিডিওটা হবে। মূলত আপনাদেরকে ভলিউমের একটা হ্যাক শেখানোর চেষ্টা করেছিলাম। যেই পোস্টটাতে আপনারা অনেকেই রিপ্লাই করেছেন, বাট আমি কিছু জিনিস দেখতে পেয়েছি যে আপনাদের মধ্যে কিছু কনফিউশন কাজ করছে। অনেকে ভাবছেন যে এইটা সবুজ করে দিলে মানে পজিটিভ ইম্প্যাক্ট কেন আসবে সেটা নিয়ে কনফিউশনে আছেন। অনেকে আবার দেখতে পেলাম যে ক্যান্ডেলগুলো সবগুলোকেই সবুজ করে ফেলেছেন। আসলে ব্যাপারটা মোটেও এরকম না, বা আপনার ভলিউম বারগুলোকে সবুজও করতে হবে না। আমি আসলে এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে কি শেয়ার করার চেষ্টা করেছিলাম সেটা আজকের ভিডিওতে ব্যাখ্যা করব। পাশাপাশি আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখার পর ভলিউম সম্পর্কে, অর্থাৎ শুধুমাত্র ভলিউম অ্যানালিসিস সম্পর্কে আপনাদেরকে আমি এমন একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেমনটা আমি আমার প্রফেশনাল পেইড যে কোর্স বা যে ট্রেনিংটা আছে সেইখানে আমি আমার স্টুডেন্টদেরকে যতটুকু দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি ঠিক তার কাছাকাছি লেভেল পর্যন্ত আপনাদেরকে আমি আজকে ভলিউমের রেসপেক্টে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সো আশা করছি ভিডিওটাতে কোনো ধরনের কোনো বাহ্যিক লিমিটেশন ছাড়া, কোনো ধরনের ডিস্টারবেন্স ছাড়া ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে খুব ভালোভাবে দেখবেন। আসেন প্রথমত আমি আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করছি সেইটাকে ক্লিয়ার করি। ভলিউমের পোর্শনে আপনি যখন খেয়াল করবেন, ভলিউমের মানে হচ্ছে ভলিউম সাইজ ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর জাজিং দ্য স্ট্রেংথ অ্যান্ড দ্য কনফার্মেশন। অর্থাৎ ভলিউমের সাইজ আপনাকে একটা ট্রেন্ডের স্ট্রেংথ সম্পর্কে কনফার্ম করে। আপনি যদি বাই সেলের লিমিটেও চিন্তা করেন তাহলে ওই বাইটা ঠিক কতটুকু হয়েছে, প্রেশারটা কী পরিমাণ ছিল এবং বিপরীতে সেলের প্রেশারটা কী পরিমাণ ছিল, সেই পরিমাপের মেজারমেন্ট করার এককটা হচ্ছে ভলিউম। এখানে ভলিউম কালার অ্যাডস কনটেক্সট বুলিশ অর বিয়ারিশ সেন্টিমেন্ট। এ কথার মানে হচ্ছে লাল কালার দ্বারা সেল সেন্টিমেন্ট তৈরি করা হয়, সবুজ কালার দ্বারা আমাদের সাইকোলজিক্যালি বিয়ারিশ ক্যান্ডেল থেকে, মানে আপনি কী কালারের ক্যান্ডেল পাচ্ছেন সেটাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি একটু পরে। বাট মূল কথাটা হচ্ছে ভলিউম যখন আপনি দেখতে পান সবুজ, ওইখানে যদি ক্যান্ডেলটাও হয় সবুজ, তাহলে আমরা এক বাক্যেই ধরে নেই এটা একটা বাই ক্যান্ডেল, অর্থাৎ মার্কেট এখান থেকে আরও পজিটিভ হতে চলেছে। যদি আমরা দেখতে পাই ক্যান্ডেলগুলোর কালার হয় লাল, পাশাপাশি ভলিউমের কালারও লাল, তাহলে আমাদের মধ্যে সাইকোলজিক্যাল একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়, এইখান থেকে মার্কেট প্রাইস ফল করার সম্ভাবনা আছে। এই কথাটা পুরোপুরি সঠিক কিনা সেইটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। এবং ভলিউমের সেটিংসে অনেকে বলেছেন ভলিউমের সেটিংস কীভাবে চেঞ্জ করা হয় জানেন না। একটা ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর স্টাইলে চলে যান। ফলিং ভলিউমের কালার, গ্রোয়িং ভলিউমের কালার সিলেক্ট করা আছে। আমি যদি এখান থেকে সিম্পলি ব্ল্যাক সিলেক্ট করে দেই, এইটাকেও যদি সেম ব্ল্যাক সিলেক্ট করে দেই এবং ওকে দিয়ে দেই, তাহলে কি হইল? আমি আপনাকে এইটা বুঝাই নাই যে ভলিউমের বারগুলো সবুজ করে দিতে হবে। সবুজ করে দিলে বেনিফিট হচ্ছে আমাদের চোখে সুন্দর লাগবে, কারণ আমরা সবুজ এবং লাল দেখে অভ্যস্ত, সেই কারণে মূলত সবুজের কথা বলা হয়েছে। বাট বিষয়টা আসলে সবুজ আর লালের সাথে রিলেটেডই না। বিষয়টা হচ্ছে ভলিউম আসলে বোঝায় পরিমাপ, কি পরিমাণ, এই জিনিসটা বোঝানো হচ্ছে ভলিউমের মূল কাজ। আসেন রিয়েল চার্টে ভলিউম সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করি। প্রথমে আমি আপনাদেরকে একটা চার্ট দেখানোর চেষ্টা করতেছি, ব্যাকডেটেড চার্ট। সো এইটা সঠিক না ভুল, প্রাইস বাড়বে না কমবে, এই ধরনের কোনো কনফিউশন আজকের ভিডিওর কোনো চার্টের মধ্যে আমি রাখবো না। আপনাদেরকে আমি ডেটা ব্যাক টেস্ট করে দেখাবো এবং কিভাবে ব্যাক টেস্ট করতে হয় সেটাও আমি আপনাদেরকে শেখাবো। ধরেন এটা পুরবি জেনারেল ইন্স্যুরেন্সের কোনো একটা সময়ের একটা চার্ট। এইখানে আমি দেখতে পাচ্ছি এটা 1 2 3 4 5 করে একটা ইম্পালসিভ ওয়েভ আমাদেরকে দিয়েছিল। এই ইম্পালসিভ ওয়েভের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে আজকের ভিডিওতে আমি কভার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা যে জায়গায় ধরাটা খাই, আমরা সাধারণ বিনিয়োগকারীরা যে জায়গায় ধরাটা খাই সেটা হচ্ছে আমরা এই অংশে বেশিরভাগ সময় শেয়ার বাই করে থাকি। কেন এই অংশে শেয়ার বেশিরভাগ সময় বাই করে থাকি? কারণ যখন একটা শেয়ার এই অংশে থাকে তখন সেই শেয়ারটা দীর্ঘদিন আপ ডাউন করতে থাকে। এইটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেজ। এই অ্যাকুমুলেশন ফেজের মধ্যে থাকাকালীন সময়ে প্রফেশনাল ইনস্টিটিউট জাতীয় যারা আছে, বড় বড় প্লেয়ার যারা আছে, তারা এখানে ধীরে ধীরে শেয়ার কালেকশন করে, কারণ তাদের অ্যাট এ টাইম অনেক শেয়ার কেনার সুযোগ থাকে না। তারা এইখানে ধরেন শেয়ার কিনতেছে, এই যে শেয়ার কিনতেছে,
শেয়ার কেনার পরে একটা লিমিটে যাওয়ার পর তারা আবার সেল প্রেশার দেয়, আবার মার্কেট নিচে চলে আসে। দেখেন এখানে কিন্তু ইনস্টিটিউটের পরবর্তীতে আর কোনো সেল প্রেশার নাই, সে জাস্ট এইখানে সেল প্রেশার দিছে মার্কেটটাকে নিচে নামানোর জন্য, যাতে পরবর্তীতে সে আবার নতুন করে বাই ব্যাক করতে পারে। এরপরে আবার বাই প্রেশারের ভলিউমটা লক্ষ্য করেন, প্রিভিয়াসলি ফার্স্ট বটম থেকে জেনারেট করা যে ভলিউমটা ছিল সেই ভলিউমের চাইতে কম। কারণ কি? কারণটা হচ্ছে কোনো কারণে যদি এই ভলিউমে সে এই পরিমাণ ভলিউম জেনারেট করে ফেলতো এবং প্রিভিয়াস ভলিউমের চাইতেও অতিরিক্ত ভলিউম জেনারেট করে ফেলতো, তাহলে তার অনেক বেশি টাকা খরচ হয়ে যেত এই শেয়ারটাকে উপরে তোলার জন্য, যেটা সে করতে চায় না। সে চায় অল্প অল্প ভলিউম খরচ করে শেয়ারটাকে অ্যাকুমুলেট করতে, এবং ফাইনালি যখন সেইটাকে উপরে তোলার নিয়তে প্লে করবে তখনই মূলত সে বড় ভলিউমের একটা সিরিজ নিয়ে আসবে। আমি আপনাকে ভিডিও লম্বা করব না, সো এই বেসিকগুলোতে আর যাচ্ছি না, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি এই লেভেলে আমরা সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কিনি না, এবং পরবর্তীতে যখন এই লেভেল থেকে হঠাৎ করে ব্রেকআউট করার পরে আমরা এই সময়টাতে সবাই ধরতে পারি না। হয়তোবা ওই মুহূর্তে ওই শেয়ারটা আমাদের নজরে ছিল না, কিংবা ওই শেয়ারটা ওই মুহূর্তে আমাদের কাছে ওভার প্রাইসড মনে হয়, যেহেতু নিচ থেকে অলরেডি অর্ধেক বেড়ে গিয়েছে, 50% অলরেডি বেড়ে গিয়েছে, আমরা তো জানি না কত দূর পর্যন্ত বাড়বে। সেই কারণে এই সুইংটা আমরা ভয়ে ধরতে পারি না। কি কারণে ভয়ে ধরতে পারি না? সেই একই স্টক, যেই স্টকটাকে আমরা এই জায়গাটাতে ভয়ের কারণে ধরতে পারলাম না, যখন সেই স্টকটা 33 টাকা থেকে কারেকশন হয়ে 18 টাকায় নেমে আসে, তখন আমাদের সাইকোলজি আমাদেরকে বোঝায় এই স্টকটার মার্কেট প্রাইস 40-50% কারেকশন হয়েছে। এই ক্ষেত্রে 40-50%ও না, দেখেন 33 থেকে 18 মানে প্রায় অর্ধেকের কাছাকাছি নেমে আসছে। ম্যাক্সিমাম স্টকের ক্ষেত্রে আপনি এই চিত্রটাই দেখতে পাবেন। এখন আপনি জিনিসটা খেয়াল করেন, এই লেভেলে স্টকের দাম ছিল 16-17 টাকা, এই লেভেলে স্টকের দাম কিন্তু 18 টাকা, অর্থাৎ এইখানে আর এইখানে প্রাইজের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই, বরং এই লেভেলেই প্রাইসটা কম ছিল, এই লেভেলে প্রাইস আরও 2 টাকা বেশি আছে। কিন্তু সাইকোলজিক্যালি এই লেভেলে থাকার সময় আমাদের ব্রেন আমাদেরকে বলতেছে এতটুকু বেড়ে গেছে, সো রিস্ক নেওয়া যাবে না। বাট যখন এটা ডাউনের দিকে আসে, পরবর্তীতে ঘুরে দাঁড়ায়, তখন আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় এইটা অনেক বেশি কারেকশন হয়েছে, এবার ঘোরাটা স্বাভাবিক, এবার বাই করতে পারো। এটাও একটা সাইকোলজিক্যাল গেম। এই জিনিসটা বোঝাও একটা সাইকোলজিক্যাল প্রবলেমের সমাধান আপনাকে করে দিবে। বাট দ্য মেইন থিং ইজ, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, এই মুভের ভলিউমটা লক্ষ্য করেন, আর এই মুভের ভলিউমটা লক্ষ্য করেন। এই মুভে থাকাকালীন সময়ে যেই পরিমাণ ভলিউম জেনারেট হয়েছিল, অর্থাৎ যেই পরিমাণ ট্রানজ্যাকশন হয়েছিল, পরবর্তীতে এই মুভটা তার চাইতে উপরে গেলেও সেই পরিমাণ ভলিউম কিন্তু আর জেনারেট করতে পারে নাই। আপনি যদি লেভেলটা মেজারমেন্ট করেন, গড় ভলিউমটা তখন ছিল এইরকম, পরবর্তীতে অনেকটা অংশ 30-40% পর্যন্ত ড্রপ করছে। সো এই চার্টটার মধ্যে আপনাদেরকে মূল দুইটা জিনিস বোঝাবো। তার একটা হচ্ছে, যখন আপনি দেখবেন মার্কেটে একটা স্টক হায়ার হাই তৈরি করে করে উপরের দিকে যাচ্ছে, কিন্তু ভলিউমের যে সুইং, এটা কিন্তু ভলিউমেরও কিন্তু সুইং হয়। এই যে উঠলো, এই যে নামলো, এটা ভলিউমের একটা সুইং, আবার নামলো, আবার উঠলো, এই যে আর একটা সুইং, এই যে আর একটা সুইং, এইভাবে কিন্তু ভলিউমেরও সুইং তৈরি হয়। সো আপনি দেখবেন প্রিভিয়াস সুইং হাই ভার্সেস ভলিউমের সুইং হাই, পরবর্তী সুইং হাই ভার্সেস ভলিউমের সুইং হাই। যখন আপনি দেখতে পাচ্ছেন প্রাইজের সুইংটা হাই অনেক বেশি করে ফেলতেছে, বাট ভলিউমটা লোয়ার সুইং তৈরি করছে, তখন আপনাকে বুঝতে হবে এই ট্রেন্ড আর টিকবে না। এই ট্রেন্ড থেকে আমি এই প্রিভিয়াস হাই লেভেলের উপরে ওঠার পরে যত দ্রুত সম্ভব এক্সিট করব, সেইটা আমার জন্য সেফ। একটা নলেজ দেওয়া হইল ভলিউম সম্পর্কে। আসেন আরও কিছু অংশ এখানে খেয়াল করার চেষ্টা করি। প্রথমত, আপনি একটা জিনিস যেটা আমি গত ভিডিওতে পোস্টে আপনাদেরকে বুঝিয়েছি, যে ভলিউমের কালার কোনো ম্যাটার করে না, পরিমাণটা এবং ক্যান্ডেলের লোকেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। কি? প্রথমত হচ্ছে ক্যান্ডেলের লোকেশনটা কোথায়, এটা 1 নাম্বার পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ভলিউমের পরিমাণটা কত, কালো না সাদা না লাল না সবুজ, কিছুই যায় আসে না। খেয়াল করেন, এই যে ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ক্যান্ডেলটাও লাল, ক্যান্ডেলের ব্যাক এন্ডে ভলিউমটাও অনেক বড় একটা লাল। অন্ততপক্ষে আপনি যদি গত 6 মাসের 7 মাসের ভলিউম এইখানে ওপেন করেন, 2025 সালের পুরাটার ভলিউম যদি আপনি এখানে ওপেন করেন, তাহলে দেখবেন এই দিনের ভলিউমটাই ছিল সর্বোচ্চ। এখন শুধুমাত্র লাল ভলিউম এবং শুধুমাত্র লাল কালারের ভলিউম হওয়ার কারণে, লাল ক্যান্ডেল আর লাল কালারের ভলিউম হওয়ার কারণে আমরা যদি এটাকে সেল সিগন্যাল মনে করি, বা মনে করি এখানে অনেক সেল হয়েছে, মার্কেটের প্রাইস কিন্তু আলটিমেটলি উপরের দিকে গিয়েছে।
এখন প্রশ্ন আসতে পারে যে এইখান থেকে কেন উপরের দিকে গেল, সেইটা দেখতে হইলে আপনাকে নর্মালি দেখতে হবে যে প্রিভিয়াস যে সুইং লোটা তৈরি হয়েছিল, প্রিভিয়াস সুইং লো তৈরি হওয়ার সময় স্বাভাবিকভাবে এটা একটা সাপোর্ট, যেইখানে আপনার প্রিভিয়াস সুইংটা এসে শেষ করছে ওইটা একটা সাপোর্ট। পরবর্তীতে যখন এইখানে মার্কেট এসে সাপোর্ট জোনে টাচ করেছে এবং সাপোর্ট জোনে টাচ করার পরে এইখানে একটা বড় ভলিউম জেনারেট হয়েছে, এর মানে সাপোর্ট জোনে সাধারণত বাই হয় এবং এই ভলিউম আমাদেরকে বোঝাচ্ছে এখানে অনেক পরিমাণ বাই হয়েছে। সো এখানে কালার কি তাতে আসলে কোনো কিছুই যায় আসে না, এটা যদি কালো কালারেরও থাকতো সবুজ কালারেরও থাকতো কোনো অসুবিধা ছিল না। আপনি যদি বিপরীতভাবে চিন্তা করেন, আমি অন্য কোনো একটা ভলিউম খেয়াল করি, এই যে সবুজ ভলিউমটা, এইখানে আমরা একটা বড় সবুজ ভলিউম দেখতে পাচ্ছি, বড় সবুজ ভলিউম, এটাকে একটু মার্ক করি, এই জায়গাটাকে আমরা মার্ক করে ফেললাম। মার্ক করলে কি দেখতে পাচ্ছি, এই জায়গাটা থেকে আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ ভলিউম, কিন্তু এই ভলিউমের পরে মার্কেটে আবার ফল আসলো। পাশাপাশি এইখানে যে ভলিউমটা জেনারেট হয়েছিল ক্যান্ডেলের অর্ধেকের বেশি পরিমাণ বডির ভেতরে কিন্তু সবুজ অংশই ছিল, তার মানে সেল প্রেশারও ছিল কিন্তু সবুজ কালারের ভলিউম এবং সবুজ কালারের ক্যান্ডেলও ছিল। তাহলে এই আপট্রেন্ডের মতো অবস্থায় যেখানে তার আগের 2 দিন সম্ভবত টানা হল্ট হয়েছিল, এই পরিস্থিতিতে বা এটা গ্যাপ আপ ওপেনও হইতে পারে ডিভিডেন্ড ঘোষণার কারণে বা ক্যাটাগরি চেঞ্জের কারণে, যে কোনো কারণে এটা হয়তো বা গ্যাপ আপ ওপেন হয়ে হল্ট হয়ে গিয়েছিল বা কিছু একটা। তো এইখানে এত পরিমাণ ভলিউম জেনারেট হওয়ার পরেও সে আলটিমেটলি নিচে আসলো কেন? নিচে আসার মুখ্য কারণ হচ্ছে প্রিভিয়াস সুইং হাইটা আপনি একটু খেয়াল করেন, এইটা ছিল তার প্রিভিয়াস সুইং হাই। প্রিভিয়াস সুইং হাইতে গিয়ে সে হিউজ পরিমাণ ভলিউম জেনারেট করলো, কিন্তু হিউজ পরিমাণ ভলিউম জেনারেট করেও সে প্রিভিয়াস সুইংয়ের হাইটাকে পার করে ক্লোজিং দিতে পারলো না, প্রিভিয়াস সুইংয়ের মধ্যেই সে আটকে গেল। তার মানে কি? তার মানে হচ্ছে এত অল্প পরিমাণ সেল চলতেছিল, সেই সেলেও মার্কেট প্রাইস এই পর্যন্ত স্টেবল করতে পারছে। তাহলে যখন সে এইখান থেকে ঘুরে উপরের দিকে যাবে তার তো এত ভলিউম লাগার প্রয়োজন নাই। এত ভলিউম যদি তার কোনো কারণে লেগে যায়, তার মানে কোনো একটা নিউজের কারণে, কোনো একটা ইভেন্টের কারণে, কোনো একটা পরিস্থিতির কারণে এখানে আনওয়ান্টেড বাই জেনারেট হয়েছে। বাট এই বাইয়ের মাধ্যমে মার্কেট যেহেতু হায়ার হাই তৈরি করতে পারে নাই, প্রিভিয়াস সুইংকে ব্রেকআউট করতে পারে নাই, তার মানে মার্কেটকে শক্তি সঞ্চয় করার জন্য আবার নিচের দিকে নামতে হবে, পরবর্তীতে এর চাইতে কম ভলিউম দিয়েই সেই জিনিসটা পার করার প্রচেষ্টা করতে হবে। পরবর্তী পার্টগুলোতে পরে আসতেছি, শুধু প্রথমত খেয়াল করেন যে এই পরিমাণ ভলিউম এবং এই পরিমাণ সবুজ কালারের ক্যান্ডেল হওয়ার পরেও শুধুমাত্র প্রিভিয়াস সুইং হাইটাকে ব্রেকআউট করতে পারলো না বিধায় মার্কেট কিন্তু এখান থেকে আর সাস্টেইন করে উপরে উঠতে পারলো না। 2টা পয়েন্ট ক্লিয়ার। পরবর্তী আরও কিছু উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বাকি জিনিসটা ক্লিয়ার করতেছি। এইখানে যদি আপনি একটু খেয়াল করেন, এই রিসেন্ট অংশটাতে এই ভলিউমটা ছিল অনেক বড়, এই অংশটা যদি খেয়াল করেন এই 3-4 মাসের মধ্যে এই ভলিউমটা ছিল অনেক বড়, কিন্তু এই ক্যান্ডেলটা সবুজ এবং ভলিউম সবুজ থাকার পরেও মার্কেট নিচের দিকে নামে আসতেছে। কেন হচ্ছে? সিম্পলি যদি আপনি লক্ষ্য করেন, আমি সমস্ত ধরনের ড্রয়িং রিমুভ করে দিচ্ছি, তাহলে আপনি দেখতে পারবেন প্রিভিয়াস সুইং লোটা ছিল এই ক্যান্ডেলে, দিস ওয়াজ দ্য ক্যান্ডেল। আমাদের একটা বড় ভুল হচ্ছে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে সিঙ্গেল লাইনে ড্র করি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কখনোই সিঙ্গেল লাইনে ড্র করা উচিত নয়, কারণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কখনোই কোনো একটা নির্দিষ্ট দাগ হইতে পারে না। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মানে হচ্ছে ডিমান্ড জোন, যেটাকে বলা হয় সাপোর্ট, আর একটা হচ্ছে সাপ্লাই জোন, যেটাকে বলা হয় রেজিস্ট্যান্স। সো সবসময় আপনাকে রেজিস্ট্যান্স জোনের যে সর্বোচ্চে যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার পুরা জোনটাকে আপনাকে ধরা উচিত রেজিস্ট্যান্স জোন হিসেবে, এবং সাপোর্ট জোনে এসে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা ছোট হইলে সেই ক্যান্ডেলের পুরো বডিটা আপনাকে ধরা উচিত সাপোর্ট জোন হিসেবে বা ডিমান্ড জোন হিসেবে। যদি ক্যান্ডেল অনেক বড় হয় তাহলে আমরা যে কাজটা করি, প্রফেশনাল অ্যাপ্রোচ হচ্ছে সেই ক্ষেত্রে ওই ক্যান্ডেলের নিচের যে উইকটা আছে শুধুমাত্র সেই উইকটুকুকে আমরা কনসিডার করি সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স জোন হিসেবে। তো এইখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা তার প্রিভিয়াস সুইং লো, সো এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। আপনি যদি এই সাপোর্ট জোনকে পিছনের দিকেও এক্সটেন্ড করেন তাহলে আপনি দেখতে পাবেন যে দীর্ঘ সময় ধরে মোটামুটি এইটা তার একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। তাহলে যেই জোনটা একটা দীর্ঘ সময় জুড়ে কোনো একটা স্টকের ক্ষেত্রে সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে, ওই জোনটা যদি কোনো সময় ব্রেকডাউন হয় তাহলে পরবর্তীতে এই সাপোর্ট জোনটাই তো তার রেজিস্ট্যান্সে পরিণত হয়, তাই না? যখন উপরে ছিল তখন সাপোর্ট, যখন নিচে চলে আসছে তখন রেজিস্ট্যান্স।
ঠিক এই কারণে এইটা যেহেতু রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন, এইখানে ক্যান্ডেলের কালার সবুজ এবং ভলিউমের ভ্যালু সবুজ থাকার পরেও আলটিমেটলি স্টকের প্রাইস ফল করছে। এখন খেয়াল করেন, আমি যদি এই ভলিউম বারের কালারটাকে সবুজের পরিবর্তে লাল করে দেই কিংবা অন্য কোনো কালার করে দিই, আপনার কি কোনো সমস্যা আছে? আপনার শুধু বোঝা দরকার আমার ক্যান্ডেলটা চার্টের মধ্যে কোন লেভেলে ক্রিয়েট হয়েছে। সাপোর্ট লেভেলে হইলে ডিমান্ড জোনে ভলিউম কত সেটা বিবেচনা করব, রেজিস্ট্যান্স লেভেলে হইলে সাপ্লাই জোনে এবং সেইখানে কি পরিমাণ ভলিউম জেনারেট হচ্ছে সেইটা বিবেচনা করব। এইখানে ভলিউমের কালার এগেইন কোনো ম্যাটার করে না। আসেন একটু অ্যাডভান্সের দিকে যাই। আমরা মিডল্যান্ড ব্যাংকের একটা চার্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্টকটি বাড়বে নাকি কমবে এরকম কোনো বক্তব্য আমি এখানে দিতে চাচ্ছি না। স্টকটি বাড়তেছে নাকি কমতেছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি শুধু বোঝানোর চেষ্টা করব স্টকটা কেন বাড়ছিল, কিভাবে বাড়ছিল এবং কেন কমতেছে, কি কারণে কমতেছে, বাকিটা আপনার সিদ্ধান্ত। আমি কিন্তু এখানে বাই সেল নিয়ে কথা বলতেছি না। খেয়াল করেন মিডল্যান্ড ব্যাংকের এই জার্নিটা যদি আপনি এই জায়গাটা খেয়াল করেন তাহলে আপনি দেখতে পাবেন অনেক বড় একটা শার্প আপ মুভ সময় নিয়ে হয়েছে, স্লোলি হয়েছে, বাট ভলিউম কিন্তু খুব লো ছিল, খুব ড্রাই ভলিউম ছিল, বাট তারপরেও সে আস্তে 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 উপরের দিকে উঠতেছিল। এইটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এই শেয়ারটার যেই পরিমাণ ফ্রি ফ্লোটিং শেয়ার আছে, আচ্ছা ফ্রি ফ্লোটিং শেয়ারের মানে হচ্ছে ধরেন এই শেয়ারের কথার কথা বলতেছি 80% শেয়ার এই কোম্পানির উপদেষ্টা বা এই কোম্পানির মালিক পক্ষের হাতে আছে। তাহলে এই কোম্পানির 80% শেয়ার যেটা মালিক পক্ষের হাতে আছে সেটা কিন্তু ফ্রি ফ্লোটিং শেয়ার না, কারণ তারা কিন্তু ঘোষণা না দিয়ে কোনো শেয়ার হস্তান্তর বা বাইসেল করতে পারে না। সেই কারণে ওইটাকে আমরা ফ্রি ফ্লোটিং শেয়ারের আন্ডারে আনবো না। ফ্রি ফ্লোটিং শেয়ারের মানে হচ্ছে পাবলিকের হাতে এবং ইনস্টিটিউশনের হাতে যেই শেয়ারটুকু আছে সেই শেয়ারটাকে বলা হয় ফ্রি ফ্লোটিং শেয়ার। এখানেও আবার একটা ঘাবলা আছে, সেটা হচ্ছে আমরা সাধারণ পাবলিক প্রতি মাস শেষে যে ইনস্টিটিউটের ডাটা চেক করি সেটা কিন্তু ইনস্টিটিউটও জানে। দ্যাট মিনস আমরা ইনস্টিটিউট বাই করলো না সেল করলো যদিও সেটা কিছুদিন পরে জানতে পারি, বাট তারপরেও কিন্তু জানতে পারি। সো ইনস্টিটিউটের ব্যাক ইন্ডে পাবলিকের যে পোর্শন আছে এই পাবলিকের পোর্শনেও কিন্তু স্মার্ট মানির ব্যাপক একটা অংশ থেকে যায়। অর্থাৎ ধরেন একটা গ্রুপ অফ পিপল, 50 জনের একটা কমিউনিটি বা 10 জনের একটা স্মার্ট মানির গ্রুপ, এক একজনের 10 কোটি টাকার পোর্টফোলিও আছে। সো এক একজনের 10 কোটি টাকার পোর্টফোলিও থাকলে সেখানে যদি 10 জন 50 জনের একটা গ্রুপ হয় সেটা কিন্তু 100 কোটি টাকা বা 500 কোটি টাকার একটা পোর্টফোলিও বা প্রোফাইল দাঁড়ায় যায়। সো এই ক্ষেত্রে ওই 2 জন মানুষ বা ওই 50 জন মানুষ যদি একটা পার্টিকুলার স্টক নিয়ে ট্রেড করে, যেটাকে বেসিক্যালি বাংলা ভাষায় গ্যাম্বলিং বলা হয়, তাহলে ওইটাও কিন্তু ইনস্টিটিউশনের রোলটাই প্লে করতে পারে এবং এই পোর্শনটা কিন্তু পাবলিক পোর্শনের মধ্যে থাকে, কারণ তারা সেলফ বিনিয়োগ মানে ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী হিসেবে বিও অ্যাকাউন্টে রেজিস্টার্ড, তারা কিন্তু ইনস্টিটিউশন হিসেবে রেজিস্টার্ড না। সো শুধুমাত্র ইনস্টিটিউশন প্লাস হইলো নাকি মাইনাস হইলো সেই জিনিসটা দেখে একটা স্টক আসলে ইনস্টিটিউটের হাতে কতটুকু আছে এটা প্লে করবে কি করবে না এইটা ডিফাইন করার চেষ্টা করাটা অনেকটাই বোকামির শামিল। যখন দেখবেন কোনো একটা পার্টিকুলার স্টক অল্প ভলিউম দিয়েই খুব দ্রুত প্রাইস মুভ করতে পারতেছে, তখন আপনাকে বুঝতে হবে এই শেয়ারের ফ্রি ফ্লোটিং যতগুলো শেয়ার আছে তার ম্যাক্সিমাম অংশ কোনো একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপল বা কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউট হোল্ড করতেছে, বা কয়েকটা ইনস্টিটিউট মিলে তারা যৌথভাবে হোল্ড করতেছে এবং তারা প্ল্যান করে এই শেয়ারটার প্রাইস বাড়াচ্ছে। তখন আপনি শুধুমাত্র এই ধরনের অল্প ভলিউম দিয়ে অনেক হায়ার মুভমেন্ট দেখতে পারবেন। আমি আপনাকে এখন যে জিনিসটা বোঝানোর চেষ্টা করব, একটা পোর্শন বুঝাইলাম, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেলটা এখানে জেনারেট হয়েছে, খেয়াল করেন এই যে ক্যান্ডেলটা এখানে রেড কালারের জেনারেট হয়েছে, এই ক্যান্ডেলটা জেনারেট হয়েছে এই বিগ ভলিউমের সবুজ কালারের ক্যান্ডেলের পরে। এই বিগ ভলিউমের সবুজ কালারের ক্যান্ডেল, ফুল বডি প্রাইম আরও বুঝু ক্যান্ডেল, এটা বাই ক্যান্ডেল, তাতে কারো কোনো কনফিউশন নাই। এরপরে প্রাইসও বাড়ছে, বাট দ্য মেইন কথা যেটা সেটা হচ্ছে এইখানেই মূল ধাক্কাটা স্মার্ট মানি দিয়ে দিছে প্রাইসটাকে বাড়ানোর জন্য, এবং এরপর সে স্লোলি বাই সেল করা শুরু করে দিছে। প্রাইস সাইডওয়েজ হয়ে গেছে এবং পরবর্তীতে অল্প ভলিউম দিয়ে সে আসলে উপরের দিকে নিতে পারছে। বাট আমার মূল দেখানোর বিষয় হচ্ছে এই যে একটা জোন ক্রিয়েট হয়েছে এই জায়গাটাতে, এই জায়গাটা হয়ে গেছে এই স্টকটার জন্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন, দুইটাই সাপ্লাই জোনও হয়ে গেছে, ডিমান্ড জোনও হয়ে গেছে। কিভাবে? আপনি যদি এই অংশে খেয়াল করেন, এইখান থেকে তো আমি ড্র করা শুরু করছি, সামনে নিলাম, এখানে এক্সটেন্ড করলাম, মার্কেট প্রাইস বাড়লো, মার্কেট প্রাইস আবার কমা শুরু করলো, কমতে গিয়ে মার্কেট এই লেভেলেই সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠলো।
এইখানে যদি আপনি এই ক্যান্ডেলটা খেয়াল করেন তাহলে দেখবেন এই ক্যান্ডেলেও কিন্তু অনেক ভালো পরিমাণ সেল প্রেশার ছিল, বাট এই সাপোর্ট জোনটাকে হিট করে মার্কেট প্রাইস আবার উপরের দিকে ওঠার চেষ্টা করছে। এই যে উপরের দিকে ওঠার চেষ্টা করাটা, এইটাকে আসলে ফেক মুভ, অনেকে এইটাকে বি ওয়েভ, এটা যদিও বি ওয়েভ না, বি ওয়েভ আর একটা ভিন্ন জিনিস, আমি দেখাচ্ছি একটু পরে। এইটাকে বলে লাস্ট মুভ, যেখানে আসলে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা আমরা ফেসে যাই। দেখেন অল্প পরিমাণ ভলিউম দিয়ে টপ তৈরি করছে, পরবর্তীতে আবার নিচের দিকে আসছে, আবার সেম সাপোর্ট জোনের মধ্যে সাপোর্ট নিছে, আবার উপরের দিকে আসছে, আবার নিচের দিকে নামছে। এখন কথা হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এইটা তো তৈরি হয়ে গেছে, সো আপনি খুব ইজিলি বুঝাইতে পারতেছেন, দেখাইতে পারতেছেন যে হ্যাঁ এখানে সেল হয়েছে, এখানে বাই হয়েছে, বাট যখন পর্যন্ত এই চার্ট তৈরি হয় নাই তখন আমরা কিভাবে সাবধান থাকবো, কিভাবে বুঝবো? আপনি এই অংশটা খেয়াল করেন। এই অংশটা খেয়াল করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলে হিউজ পরিমাণ বাই প্রেশার এই ক্যান্ডেলে, বাট এই ক্যান্ডেলের পরে আর কোনো পজিটিভ ভলিউম নাই। এই ক্যান্ডেলের সমকক্ষ তো দূরের কথা, এর অর্ধেক সমপরিমাণ আর কোনো ভলিউম এখানে নতুন করে সে ক্রিয়েট করতে পারে নাই। ভালো কথা, করতে পারলো না। আপনি ট্রেডে থাকেন, আপনি সাধারণ বিনিয়োগকারী, আপনি বুঝতেছেন না কি হবে, আপনি ট্রেডে থাকেন, বাট আপনি কিন্তু এইটুকু বুঝে গেছেন যে এটা একটা সাপোর্ট জোন, এই জিনিস তৈরি হওয়ার প্রয়োজন নাই। আপনি যখন দেখছেন যে এত বড় ভলিউমের পরে মার্কেট উপরে উঠতে পারতেছে না, নিচেও নামতেছে না, একটা সাইডওয়েজ জোন তৈরি করছে, আপনি এইটুকু বুঝে গেছেন যে এটা অ্যাকুমুলেশন জোন হোক কিংবা এটা ডিস্ট্রিবিউশন জোন হোক, এটা একটা জোন। এই জোন থেকে ব্রেকআউট করলে উপরে থাকবো, এই জোন থেকে নিচে নামলে এক্সিট করব, রাইট? এইটুক বেসিক কনসেপ্ট আমি আশা করি আমাদের মধ্যে এতদিনের আমার চেষ্টায় বা অনেক আপনাদের ব্যক্তিগত প্রচেষ্টায় এতদিনে অন্ততপক্ষে এইটুকু ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। এরপরে সাপোর্ট নিল, আপনি ট্রেডে থাকেন, এরপরেও সাপোর্ট নিল, আপনি ট্রেডে থাকেন। এরপরে এই জায়গায় এসে আপনি একটা মজার জিনিস খেয়াল করেন। মজাটা হচ্ছে, যখন এইখানে ব্রেকডাউনটা দিল তখন আমার মতো অনেক অ্যানালিস্ট অনেকেই বলবে এটা একটা এক্সিট পয়েন্ট, বাট সমস্যা হচ্ছে ঠিক তারপরের দিন একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করে দিয়ে সে আপনাকে বোঝানোর চেষ্টা করছে, ওই গ্রুপ অফ পিপল বা ওই স্মার্ট মানি আপনাকে বোঝানোর চেষ্টা করছে এখান থেকে মার্কেট আবার পজিটিভ হইতে পারে। আর যেহেতু এই স্টকটা আপনাকে ইতিমধ্যে অনেক দিয়ে দিয়েছে বা মানুষ দেখতেছে অনেক দিন ধরে বাড়তেছে, এই টাইমে একটা অ্যানালিস্ট কী বললো বা কে কী বললো, আসলে অনেক কিছুতেই মানুষের তখন আর বিশ্বাস হতে চায় না। সো এই জায়গাটাতে এই ব্রেকডাউন দেওয়ার পরে এইটা ছিল ব্রেকডাউনের রিটেস্ট এবং এটা ছিল আপনার সুন্দর একটা সেল অপরচুনিটি। অর্থাৎ সাধারণত আমরা দোষ দেই স্মার্ট মানিকে বা মার্কেটের পরিস্থিতিকে, বাট মার্কেট ক্র্যাশ করার আগে আমাদেরকে মাল্টিপল টাইম সুযোগ দেয়, বাট সেই সুযোগগুলোকে আমরা নতুন করে বাই করার অপরচুনিটি ভেবে ভুল করে বসে থাকি। যদি শুধুমাত্র এই জোনটা আপনি ক্রিয়েট করতে পারতেন তাহলে আপনার জন্য এই টেনশনটা ছিল না। এবার আসেন ভলিউমের সম্পর্কে। দেখেন প্রথমে যে ব্রেকডাউনটা দিল, এই ব্রেকডাউনের মধ্যে কোনো ভলিউম নাই। এইখানে খেয়াল করেন, এই হচ্ছে তার ভলিউম, মানে গতানুগতিক অ্যাভারেজ ভলিউম, বিশেষ ম্যাসিভ কোনো সেল যেটাতে আমরা কনফার্ম হইতে পারবো যে মার্কেট নিচের দিকেই যাবে সেরকম কিন্তু নাই। উল্টা তার পরের দিন যে বুলিশ এনগালফিং ক্যান্ডেলটা তৈরি হলো, সেই ক্যান্ডেলের ভলিউম উল্টা এই ব্রেকডাউন দেওয়া ক্যান্ডেলের চাইতেও বেশি, যেটা আপনাকে বিভ্রান্ত করবে মার্কেট প্রাইস উপরের দিকে যেতে পারে। বাট যখন আপনি এই জোনের নিচে চলে গেছেন তখন এই জোনটা কি হয়ে গেছে আপনার জন্য? রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে। আগে ছিল সাপোর্ট, এইবার হয়ে গেছে রেজিস্ট্যান্স। এইবার এইখানে মার্কেট আপ ডাউন করতেছে ঠিকই, বাট মার্কেট কিন্তু আর হাই তৈরি করতে পারতেছে না। এবার আপনি যদি এই ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করেন, দ্য ব্রেক ডাউন ক্যান্ডেল, সেকেন্ড টাইম যখন সে ব্রেকডাউন করলো তখন সে অ্যাকচুয়ালি ব্রেকডাউনের নেচারটা নিয়ে প্রকৃত একটা সলিড ব্রেকডাউন করলো এবং এই ব্রেকডাউনের পরে তাকে কিন্তু আর কোনোভাবেই ঠেকানো যায় নাই। এইটাও বুঝলাম। এরপরে আবার নতুন করে আপনারা রিসেন্টলি কিভাবে ট্র্যাপ হইলেন বা হয় মানুষ, সেটাই আমি আপনাদেরকে ওই সেম জিনিস দিয়ে বুঝাবো, কোনো জটিল কিছু আনবো না। আপনি যেহেতু এটা রেজিস্ট্যান্স লেভেল দেন সামনের দিকে ড্র করে, আর এই রেজিস্ট্যান্সের হায়ার পয়েন্টটা ছিল এই পর্যন্ত, পরবর্তীতে এক্সটেন্ড হয়ে এই পর্যন্ত উঠছিল। আমি বলছি রেজিস্ট্যান্সের ক্যান্ডেলটাকে ধরতে, সো রেজিস্ট্যান্সটাকে আমরা সামান্য একটু মডিফাই করে এই সুইং হাইটাকে আমরা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এবার ট্রিট করে রাখলাম। সেম জিনিস, কোনো পার্থক্য নাই। এইবার আপনি দেখতে পারতেছেন এখানে হিউজ ভলিউম এবং নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। আপনি যদি একটু অ্যাডভান্স অ্যানালিসিস বুঝেন, আপনি যদি ফিবোনাচি নিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো বুঝেন, আপনি যদি ইলিয়ট ওয়েভের অ্যানালিসিস জানেন, আপনি যদি হারমোনিক প্যাটার্ন দিয়ে পার্সেন্টেজ ওয়াইজ কতটুকু উঠতে পারে নামতে পারে ক্যালকুলেট করতে পারেন, তাহলে আপনার জন্য ওকে যে আপনি এইভাবে দেখলেন যে 61% পর্যন্ত উঠলে, আমি আসলে 61%-এ উঠার পরে আমাদের পরিচিত বা আমার গ্রুপে যেখানেই হোক আমি সেল করাইছি। সেটার কারণ ছিল আমার কাছে, আমার নজরে এইটা বি ওয়েভ এবং বি ওয়েভের পরে মার্কেট সি ওয়েভ করার জন্য আবার নিচের দিকে যাবে।
আমার অ্যানালাইসিস সঠিক না ভুল সেটা সময় বলে দিবে, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে এই মুভের সময় অনেকে আমরা এক্সপেক্ট করা শুরু করি যে এই যে প্রিভিয়াস মুভটা হয়েছে এইবার একটা নতুন করে হায়ার হাই তৈরি হবে। তো এই হায়ার হাই তৈরি হবে আপনি তখনই মানে মিনিমাম লেভেল এক্সপেকটেশন রাখতে পারেন যখন এই প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনটা ব্রেকআউট করবে। যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট করতেছে না এবং যেই ভলিউম আপনি হাই বলে দেখতেছেন সেই ভলিউমের পিক এখনও পর্যন্ত প্রিভিয়াসলি তৈরি করে রাখা যে সাপোর্ট জোন বা সাপ্লাই জোন তৈরি হয়েছে সেইখানকার পিক ভলিউমের সমান এখনও হইতে পারে নাই। তার মানে যেই পরিমাণ এফোর্ট দিয়ে সে ইতিপূর্বে এই স্টকটাকে এই লেভেলে তুলেছিল, এইবার আপনি যতই ভলিউম দেখেন না কেন সেই পরিমাণ ভলিউম সে এইখানে ইনজেক্ট করে নাই, রাইট? এইখানে এই ভলিউমটা অনেক বেশি দেখা যাচ্ছিল কারণ এই স্টকের বেশিরভাগ অংশ তখন ওই স্মার্ট মানির আন্ডারে ছিল, তার হাতে ছিল, যেই কারণে তাকে অনেক বড় ভলিউম দিয়ে একটা লেভেলের উপরে ব্রেকআউট করাইতে হয়েছে। বাট যখন এইখান থেকে প্রতিদিনই গ্র্যাজুয়ালি ভালো ভলিউম দেখতে পাচ্ছিলেন, তার মানে এইখানে প্রতিদিনই হিউজ পরিমাণ বাই সেল হচ্ছিল, এইখানে বাই হচ্ছিল, এইখানে বাই সেল হচ্ছিল। দ্যাট মিনস সে অল্প অল্প বাই করতেছে, বেশি বেশি সেল করতেছে। সাধারণ পাবলিক অল্প অল্প সেল করতেছে, বেশি বেশি বাই করতেছে। এবং ফাইনালি যখন সে পরবর্তীতে আবার একটা ফেক অ্যাটেম্প্ট তৈরি করে, এই ফেক অ্যাটেম্প্টটা তো ভলিউম নাই, একদমই নাই। আপনি যেই সাধারণ পাবলিকই হন, আপনি যত কম জিনিসই বুঝেন, এই জটিল জিনিস প্রিভিয়াস জিনিস যদি আপনি নাও বুঝেন, আপনি শুধু এই বেসিকটা দেখেন না, এইখানে উঠতে এত পরিমাণ ভলিউম তৈরি করে এই রেজিস্ট্যান্স লেভেলে গেল, আর পরের বার একটা ফেক মুভ দিয়ে ওই প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করলো, অথচ ভলিউম এইটুকু, আগের বারের অর্ধেক, সেটা টিকবে কোনো দিন? দ্যাট ইজ দ্য থিং। আপনি যদি ভলিউমটাকে, ভলিউমের নজরে ভলিউমের কি কাজ সেই জিনিসটা বুঝে একটু ভলিউমটাকে দেখতে পারেন, তাহলে ভলিউম আপনাকে মার্কেটের ট্র্যাপ হওয়া থেকে বাঁচাবে, স্টক হোল্ড করার ক্ষেত্রেও সাহস প্রদান করবে। আসেন ভিন্ন ভিন্ন পরিস্থিতি একটু অ্যানালিসিস করে দেখি। যদিও ভিডিও বড় হয়ে যাবে, আপনার যদি পরবর্তী অংশগুলো দেখতে ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন, এইটুকু দেখলেও এনাফ। আমার মূল মেসেজ আমি দিয়ে দিয়েছি, বাট আমি ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট মানে যখনই স্মার্ট মানি থাকে, যখন শুধুমাত্র সাধারণ পিপল ট্রেড করতেছে, এই বিভিন্ন সিচুয়েশনে আসলে ভলিউমের প্রভাবটা কেমন থাকে সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এইটা সিটি ব্যাংকের শেয়ার। এটা কেন আনছি? আমি আসলে মার্কেটের টপ ভলিউম, মান্থলি টপ ভলিউম লিস্টে গিয়েছিলাম, আমি দেখলাম সিটি ব্যাংক ফার্স্টে, ঢাকা ব্যাংক সেকেন্ডে, ব্র্যাক ব্যাংক মনে হয় সপ্তম বা অষ্টম। সো আমি তিনটা ব্যাংকে নিয়ে আসছি, যেহেতু ব্যাংকে সবচেয়ে বেশি ভলিউম হচ্ছে রিসেন্টলি। সো এই ব্যাংক দেখেন, আপনি অ্যানালিসিস করতে বসছেন কি ভলিউমের, তাহলে আপনি কোনগুলোর উপর ভলিউমের অ্যানালিসিস করবেন? যেই স্টকগুলোতে গত এক মাসে সবচেয়ে বেশি ভলিউম হয়েছে সেগুলোতে। আদারওয়াইজ র্যান্ডমলি নিজের পছন্দ মতো একটা স্টক বের করে নিয়ে এসে ওইটার মধ্যে আপনি ব্যাক টেস্ট করে তো কোনো লাভ নাই। আপনার উদ্দেশ্য ছিল ভলিউম অ্যানালিসিস করা, অর্থাৎ কোনো স্টকে ভলিউম হইলে সেটা কিভাবে রিয়্যাক্ট করে, সেটার প্রাইজিং কিভাবে হয়, কোথায় গিয়ে বাধাপ্রাপ্ত হয়, কোথা থেকে ফল করার সুযোগ থাকে, এই জিনিসটা বুঝতে হইলে টপ ভলিউম লিস্টে গিয়েই আপনাকে অ্যানালিসিস করতে হবে। আদারওয়াইজ ব্যাক টেস্ট করার কিন্তু কোনো মানে নাই। আমরা অনেকে ব্যাক টেস্ট করি, বাট নিজের পছন্দের স্টকে ব্যাক টেস্ট করি, যেটাতে ভলিউম হয়ই নাই, সেটাতে বসে বসে আপনি ভলিউম অ্যানালিসিস করতেছেন। এনিওয়ে, মূল কথায় আসি। এইখানে আপনি খেয়াল করেন, প্রিভিয়াস যে সুইং হাইটা ছিল 2021 সালের, সেই সুইং হাইতে যে ক্যান্ডেলটা ছিল, যে জোনটা ছিল, ক্যান্ডেলটা মনে হয় একটু ছোট হবে, দেখি একটু দাঁড়ান জুম করে, না এটি ফুল ক্যান্ডেল ছিল। তো এইটাকে আমি ধরতেছি প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন, এবং পরবর্তীতে মার্কেট প্রাইস ওপরে গিয়ে ওইটাকে আর টাচ করতে পারে না, সে নিচে পড়ে গেছে। দ্যাট মিনস এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স জোন। আর যদি সাপোর্ট জোনের কথা বলেন, তাহলে এই যে সবুজ কালারের জোনটা, এই জোনটা ছিল তার সাপোর্ট জোন, বাট এটা দেখায় কোনো লাভ নাই, ফ্লোর প্রাইস ছিল। সো ফ্লোর প্রাইস একটা রিডিকুলাস থিং, আমাদের ধ্বংস করে দিয়ে গেছে মার্কেটটাকে। এনিওয়ে, তো পরবর্তীতে এইখানে আসে, খেয়াল করেন, এই জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাতে আমরা বারবার ধরা খাই, এখনও খাচ্ছি, ভবিষ্যতেও হয়তো খাবো। সেটা হচ্ছে যখন কোনো অরিজিনাল সাপ্লাই জোন মার্কেট অনেক হিউজ পরিমাণ ভলিউম ক্রিয়েট করেও ব্রেকআউট করতে না পারে, তখন আপনাকে বুঝে নিতে হবে মার্কেট শক্তি সঞ্চয় করার জন্য বা নিচের দিকে স্টক ডিস্ট্রিবিউশন করিয়ে পুনরায় কালেক্ট করে দ্বিতীয়বার প্রচেষ্টা করার জন্য আবার নিচের দিকে যাবে। এটার দুইটা লক্ষণ, একটা হচ্ছে রেজিস্ট্যান্স জোনে হিউজ ভলিউম তাও ব্রেকআউট করতে পারে নাই, এটা কমন সিনারিও। আর আপনি একটু ইন এডিশন বোনাস কীভাবে নিতে পারবেন সেটা আপনি লক্ষ্য করবেন, হচ্ছে দেখবেন রেজিস্ট্যান্স জোন টাচ করার আগে আগে মার্কেট অ্যাটেম্প্ট নিচ্ছে, অনেক হিউজ ভলিউম তৈরি করে অ্যাটেম্প্ট নিচ্ছে যে এইবার আমি ব্রেক করব।
এবার অ্যাকচুয়ালি যেই দিন ব্রেক করার সময় আসবে সেই দিন যদি ভলিউমটা প্রিভিয়াস ভলিউমের সমান ধরে রাখতে না পারে এবং পরবর্তীতে ফল করে যায়, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মার্কেট এইখানে পরের দিন এই সবুজ ক্যান্ডেলের তুলনায় হায়ার হাই তৈরি করলেও এইটা আসলে টিকবে না। হ্যাঁ, শুধুমাত্র আপনি ভলিউম দিয়ে এই কাজটা করতে পারবেন না। এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে ভ্যালিড সাপ্লাই জোন আগে থেকে মার্ক করে রাখতে হবে, যে কোনটা আমার ভ্যালিড সাপ্লাই জোন ছিল। ওই সাপ্লাই জোনে গিয়ে যদি এই ঘটনাটা ঘটে তাহলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন ওই দিন ক্লোজিংয়ের আগেই, ধরেন দুপুর 2টার সময়, এই দিনই এইখানে আপনি সেল করে দিতে পারবেন। পরবর্তীতে মার্কেট প্রাইস আস্তে আস্তে নিচের দিকে নামলো। এবার খেয়াল করেন, এবার এইখানে মার্কেট ব্রেকআউট করলো। এবার যখন ব্রেকআউট করলো, এইখানে যে পরিমাণ ভলিউম হয়েছিল সিঙ্গেল ডেতে, সে কিন্তু এইবার সিঙ্গেল ডেতে সেই পরিমাণ ভলিউম জেনারেট করলো না। পক্ষান্তরে আপনি খেয়াল করে দেখেন, এই টোটাল অংশটাতে উত্থানের সময়, ডাউনের সময় না, উত্থানের সময়টা শুরু হয়েছিল কোথা থেকে? এই যে এই 3টা ক্যান্ডেল দিয়ে, এই 3টা ক্যান্ডেলই মূলত উত্থানে ভূমিকা রাখছে। এই 3টা ক্যান্ডেলের টোটাল যতটুকু ভলিউম ছিল এইখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেট করলে দেখবেন তার চাইতে বেশি ভলিউম ছিল। এটা একদিনে বড় ভলিউম দিয়ে ট্রাই করছিল, এটা এক সপ্তাহ জুড়ে গ্র্যাজুয়ালি ভলিউম ইনক্রিজ করে গেছে। এইটা খুবই ভালো সাইন, এইটা বুল রানের সাইন, বুলিশ মোমেন্টামের সাইন। যখন গ্র্যাজুয়ালি ভলিউম আপ হইতে থাকে এবং লাল কালারের ভলিউমের ক্ষেত্রে সেটা আস্তে আস্তে ফল হইতে থাকে। লাল কালারের ভলিউম নতুন করে এইখানে আবার হায়ার হাই তৈরি করলে হবে না, লাল কালারের ভলিউম নতুন করে হায়ার হাই তৈরি করলে হবে না। বিষয়টা লাল কালারের না, লাল কালারে আছে, তাই আমি আপনাকে লাল কালারে বলতেছি। এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে যদি আমি সবুজ কালারটাকে লাল কালার করে দেই, লালকে সবুজ করে দেই, যাই করে দেই, অসুবিধা নাই। মূল বিষয়টা হচ্ছে এইখান থেকে যখন নিচের দিকে ফল করতেছে ওই সময় কারেকশন হইলে সমস্যা নাই। যখন এইখান থেকে এইভাবে বাড়তেছে ওই সময় কারেকশন হওয়া যাবে না। অর্থাৎ ধরেন এইখানে এই যে ক্যান্ডেল কারেকশন হচ্ছে, ভলিউম বারগুলো যদি এইখান থেকে এইভাবে রাইজিং হইতো, ভলিউমগুলো আরও বেশি হইতো, তাইলে এটা শার্প ফল করতো, মাস্ট, কোনো অপশন ছিল না তার হাতে ফল না করার। বাট যতক্ষণ পর্যন্ত ভলিউম নিচের দিকে আছে, ক্যান্ডেলও নিচের দিকে আছে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা একটা ভ্যালিড কারেকশন, ভ্যালিড পুলব্যাক হিসেবে চিন্তা করব। কারণ যখন এই সাপ্লাই জোনটা ব্রেকআউট করে মার্কেটে সে উপরের দিকে উঠে গেছিল, তখনই কিন্তু সাথে সাথে এই সাপ্লাই জোনটা পরবর্তীতে তার জন্য সাপোর্ট জোনে পরিণত হয়েছে। এইবার যদি এটাকে আমরা একটু সামান্য মডিফাই করি, এইখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে এই ছিল তার ফুল ক্যান্ডেল। ফুল ক্যান্ডেল তো অনেক বড়, এত বড় আসলে নেওয়া লাগবে না, আমরা ম্যাক্সিমাম বডি পর্যন্ত ধরে রাখি। এই যে অংশটা, এটা হচ্ছে এখন একটা সাপোর্ট জোন। দ্যাট মিনস খুব ভালোভাবে এক্সপেক্ট করা যায় যদি সব কিছু ঠিক থাকে, তাহলে সিটি ব্যাংক এইরকম কোনো একটা জোনে এসে হয়তো আরেকটু সামান্য কিছু কারেকশন হইতে পারে। হওয়ার পর সিটি ব্যাংক এই জোন থেকে আবার ইউটার্ন নিয়ে উপরের দিকে উঠবে এবং খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে এইখানে তার একটা কি বলবো অ্যাকুমুলেশন জোন তৈরি করে ব্রেকআউট করে সে উপরের দিকে উঠে গেছে। সো এই জোনের নিচে নামার তারা এখন কোনো ইন্টেনশন নাই, কোনো যতক্ষণ পর্যন্ত ম্যাসিভ সেল ভলিউম না আসতেছে কোনো ইন্টেনশন নাই। সো মেইন জিনিস যেটা বোঝানোর চেষ্টা করতেছি, যখন ব্রেকআউট করবে, সবুজ আবার ফিরে নিয়ে আসি, না হইলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। টিয়া হয়ে গেল যদিও। দেখেন এই যে ক্যান্ডেলগুলো এখানে বাড়তেছে, রেজিস্ট্যান্স কোথায় ছিল? প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এই পর্যন্ত, প্রিভিয়াসলি এটা ছিল রেজিস্ট্যান্স। সাপোর্ট হওয়ার পরে না মডিফাই হয়েছে, আগে তো রেজিস্ট্যান্স ছিল। এইবার একটু খেয়াল করেন, রেজিস্ট্যান্স জ্বলে লাল কালারের ক্যান্ডেল, এইটা দেখলে কিন্তু আমাদের সবার সেল করতে মন চাইবে, রাইট? রেজিস্ট্যান্স জোনে লাল কালারের ক্যান্ডেল। এখন এই লাল কালারের ক্যান্ডেলটা হচ্ছে পুরোপুরি ডজি ক্যান্ডেল। এটা যদি ফুললি সেল কোনো ক্যান্ডেল থাকতো তাহলে আপনি এখানে সেল সিদ্ধান্ত নিলে আমি বলতাম না যে আপনি ভুল করছেন, বলতাম না। কারণ যখন ওইখানে এই লাল কালারের ক্যান্ডেল তৈরি হয়েছিল, আজকে আমি বিনিয়োগের ভিডিও বানাইতে বসে এখানে কি বোঝাচ্ছি সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে এইটা ছিল সাপ্লাই জোন, আপনি জানেন, দেখছেন আপনি সাপ্লাই জোনে লাল কালারের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ভলিউমও মোটামুটি ভালো, এবং ওই যে একটু আগে শিখাইলাম যে রেজিস্ট্যান্স জোন ব্রেক করতে গিয়ে যদি হিউজ ভলিউম তৈরি করে আগের দিন এবং পরের দিন যদি লাল ক্যান্ডেল তৈরি করে সেটাকে আর ধরে রাখতে না পারে, তাহলে পরে ফল করতে পারে। সো ওই কনসেপ্টেও আপনি যদি এখান থেকে সেল করে দেন কোনো অসুবিধা নেই। আপনি খেয়াল করে দেখেন, এইখান থেকে সেল করলে আপনি আবার সেম লেভেলের আশেপাশে পুনরায় কেনার সুযোগ পাবেন। কারণ মার্কেট ব্রেকআউটের পরে যদি সেটা প্রপার ব্রেকআউট হয়, তার যদি বড় ট্রেন্ডের কোনো টার্গেট ইন্টেনশন থাকে, তাহলে সে সাধারণত রিটেস্ট দিয়েই বাড়ে। মানে অন্তত পক্ষে বড় স্টকগুলোর ক্ষেত্রে এইটাই ঘটে। সো এই হচ্ছে মূল কথা। আপনি যদি এই জায়গাটাতে দেখেন তাহলে দেখবেন এই যে ব্রেকআউটের দিন যে ক্যান্ডেলটা জেনারেট করছে সেটা কিন্তু পূর্ববর্তী লাল কালারের ক্যান্ডেলের চাইতে বেশি ভলিউম দিয়ে জেনারেট করছে।
যার কারণে এই ব্রেকআউটটা টিকতে পারছে। আমি আরও দুই একটা দিয়ে বুঝাই, শুধুমাত্র একটা দুইটা একইভাবে দেখানো জরুরি না। এইখানে দেখেন ঢাকা ব্যাংকের একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, এইটাও মান্থলি হাই ভলিউমে আছে, সেই কারণে আমি আপনাদেরকে দেখালাম। আপনি যদি দেখেন এই 2024 সালে ফ্লোর প্রাইজের আগে পরের মনে হয় ঘটনা, ওই যে এটা 5ই আগস্টের ঘটনা, 5ই আগস্টের ঘটনার পরে পরবর্তী থেকে কখনোই এই স্টকটি আর এই পরিমাণ ভলিউম জেনারেট করতে পারে নাই। তার মানে ইনস্টিটিউশনাল রিয়াকশন, ইনভলভমেন্ট আগে হয়ে গেছে, সেটা আমিও জানি। ইনস্টিটিউশনাল রিয়াকশন এটাই প্রথম। এবার যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন এইটা ছিল ঢাকা ব্যাংকের রেজিস্ট্যান্স জোন, সাপ্লাই জোন, যখন এই স্টকটা নিচে এই লেভেলে ছিল, নিচে এই লেভেলে ছিল। আবার এই লেভেলে সাপোর্ট নিছে কেন? খুব সিঙ্গলভাবে দেখতে পাচ্ছেন, এইটা ছিল ডিমান্ড জোন। খুবই সিম্পল। দেখেন, অ্যানালিসিসকে জটিল বানাইলে জটিল হবে। আপনি চাইলে এখানে ABCD 1 2 3 4 5 SMC, লিকুইডিটি সোয়াপ, অর্ডার ব্লক, FBG অনেক কিছু নিয়ে আসতে পারতাম, আপনিও আনতে পারবেন। বাট যত সিম্পল ভিউতে আপনি বুঝবেন, আপনার মূল কাজ হচ্ছে অ্যানালিসিসের ক্ষেত্রে স্টকের পজিশনটা বোঝা, ভলিউমের কনসিস্টেন্সিতে ফোকাস করা, আর সবচেয়ে বেশি ইফোর্ট 80% ইফোর্ট আপনাকে দিতে হবে পার্সোনাল সাইকোলজিতে। আপনি এই স্টকটা বাই করতে কনফিডেন্ট কিনা, আপনি এই স্টকটা হোল্ড করতে কনফিডেন্ট কিনা, যখন সেল সিগন্যাল আসবে আপনি এক বাক্যে সেল দিতে পারবেন কিনা, এটা হচ্ছে ট্রেডিংয়ের মূল ফ্যাক্ট। ওটার পিছনে না ছুটে আপনি অ্যানালিসিসে অ্যাকুরেসি বাড়াইতে 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 যত অ্যাকুরেট হবেন আপনি মার্কেটের কাছে তত বেশি ধোঁকা খাবেন। এনিওয়ে, তো এইটা ছিল সাপোর্ট জোন, এখানে সাপোর্ট নিছে, খুব ভালো কথা। উপরের দিকে উঠতেছে, উপরের দিকে ওঠার পরে এইখানে ব্রেকআউট হয়েছে। এইখানে আবার একটা মজার ব্যাপার আপনাদেরকে দেখাবো, এই ভলিউম তো তখনও জেনারেট হয় নাই, সো ওই পর্যন্ত আমরা যাব না। এখন খেয়াল করেন, এই ক্যান্ডেলের মাধ্যমে একটা সলিড ব্রেকআউট হয়েছে, এবং যেদিন ব্রেকআউট হয়েছে ওইটা হচ্ছে গত 1 বছরের সর্বোচ্চ ভলিউম। যেহেতু গত 1 বছরের সর্বোচ্চ ভলিউমের মাধ্যমে সলিড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিছে, এটাকে আপনি ফেক ব্রেকআউট বলতে পারবেন না। এটাকে ফেক ব্রেকআউট বলার কোনো সুযোগ নাই। প্রবলেম হবে তখন যখন আপনি অ্যানালিসিসের চক্করে পড়ে পরের দিন দেখবেন বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন প্লাস বড় একটা রেড কালারের ভলিউম। এই দুইটা জিনিস যখন আপনার নজরে পড়বে তখন কোনোভাবেই আপনি আর নিজেকে স্থির রাখতে পারবেন না সেল করা থেকে। খুবই স্বাভাবিক না ব্যাপারটা? কারণ এই কোনো জিনিস তো তখন আপনার সামনে নাই, পরবর্তীতে কী ভলিউম হবে সেটা তো আপনি বুঝতেছেন না। বাট ওই জন্য আপনাকে বলেছি যে সাপোর্ট জোন আপনাকে আগে থেকে জানা থাকতে হবে, রেজিস্ট্যান্স জোন আপনাকে আগে থেকে জানা থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই ক্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ ছিলাম এটা ছিল রেজিস্ট্যান্স, যখন আপনি এটার উপরে উঠে গেছেন তখন এটা হয়ে গেছে সাপোর্ট। সাপোর্ট জোনে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলের কোনো ভূমিকা নাই, বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলের না। সাপোর্ট জোনে যে কোনো বিয়ারিশ ক্যান্ডেলের মেজর কোনো ভূমিকা নাই। যদি ভূমিকা থাকে, পরবর্তীতে যদি সেল ভলিউম অব্যাহত থাকে, নতুন করে আরও সেল ক্যান্ডেল জেনারেট হয়ে কনফার্মেশন দেয়, তখন আপনি ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট একক ক্যান্ডেলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আবারও বলছি, একক ক্যান্ডেলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাপোর্ট জোনে রেড কালারের ক্যান্ডেলের সেল করতে হবে এমন কোনো ভূমিকা নাই। ঠিক তেমনিভাবে যখন আপনি এই লেভেলের আগে ছিলেন তখন এটা রেজিস্ট্যান্স ছিল না, এটা তো রেজিস্ট্যান্স ছিল, রাইট? তাহলে এই রেজিস্ট্যান্স জোনে এই যে সবুজ কালারের বুলিশ এনগালফিং ক্যান্ডেলেরও কোনো ভূমিকা নাই। বুলিশ এনগালফিং ক্যান্ডেলের ভূমিকা আছে, এই যে বুলিশ এনগালফিং ক্যান্ডেল তৈরি করছে সাপোর্ট জোনে। যেহেতু সাপোর্ট জোনে তৈরি করছে সেই কারণে বাড়ছে, রিটেস্ট করছে, তারপরে অ্যাকচুয়ালি বাড়ছে। বাট রেজিস্ট্যান্স জোনে তৈরি করছে সবুজ কালারের ক্যান্ডেল, লাভ নাই। ঠিক তেমনিভাবে সাপোর্ট জোনে তৈরি করছে বিশাল রেড কালারের ক্যান্ডেল, বিশাল লাল কালারের ভলিউম, ভয় দেখিয়ে, বাট লাভ নাই। কারণ পরবর্তী দিন যদি আপনি খেয়াল করেন, পরবর্তীতে আর সেল ভলিউম কন্টিনিউ করে নাই। সেল ভলিউম ওই জোনটার মধ্যে সীমাবদ্ধ রেখে মার্কেট প্রাইস বড় ভলিউম দিয়ে হায়ার হাই ক্রিয়েট করছে। এইবার আবার খেয়াল করেন এই টপ ভলিউমটার ব্যাপারে, সবুজ ভলিউম, সবুজ ক্যান্ডেল, বাট এটি কি মিন করে আপনাকে মার্কেট প্রাইস উপরের দিকে উঠবে? আমি আশা করি এতক্ষণে আপনারা সবাই বুঝেন যে এই ক্যান্ডেল আপনাকে মিল করে মার্কেট প্রাইস নিচের দিকে নামবে। বাট শুধুমাত্র ক্যান্ডেল দেখে কখনো সিদ্ধান্ত নেবেন না। কেন নেবেন না? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে, আপনি যদি লক্ষ্য করেন, একদম প্রিভিয়াস থেকে দেখাই, প্রিভিয়াস লেভেলে এইটা ছিল রেজিস্ট্যান্স হায়ার টাইম ফ্রেমে। এই রেজিস্ট্যান্স থেকে মার্কেট অনেক নিচের দিকে উঠলো, পরবর্তীতে উপরের দিকে উঠে এটাকে ব্রেকআউট করলো উইথ হিউজ ভলিউম ব্রেকআউট করলো, রিচার্জ দিয়ে আবার ওঠার চেষ্টা করলো অনেক ভলিউম দিয়ে, কিন্তু এটা না টিকার কোনো কারণ নাই।
আলটিমেটলি মার্কেট প্রাইস পরবর্তীতে এখান থেকে ফল করলো। তার মানে এইটা একটা বিশাল শক্তিশালী সাপ্লাই জোনে পরিণত হয়ে গেল। পরবর্তীতে আবার সে সেকেন্ড টাইম অ্যাটেম্প নিয়েছিল, সেকেন্ড টাইম অ্যাটেম্প নিয়েও সে আলটিমেটলি ফেল করলো। এবার ফেল করাটা খুবই স্বাভাবিক, কারণ আগের বার যেই ভলিউম নিয়ে সে অ্যাটেম্প নিয়েছিল, পরের বার তার চেয়ে কম ভলিউম নিয়ে অ্যাটেম্প নিছে, এবং ভলিউমটা কিন্তু গ্র্যাজুয়াল ছিল না, একদিনের ছিল। সো সে পারবে না, খুবই স্বাভাবিক। পরবর্তীতে এই সাপ্লাই জোনটাকেই যদি আপনি সামনের দিকে এক্সটেন্ড করে এই পর্যন্ত নিয়ে আসেন, তাহলে দেখবেন যে উত্থানের পরে 5ই আগস্টের পরে যে উত্থানটা ছিল, এত ভলিউম ছিল, প্রিভিয়াস ভলিউমের থেকে দ্বিগুণ ভলিউম ছিল, তবুও কিন্তু সেই একই সাপ্লাই জোনটাই এখানে কাজ করছে। এবার ওই একই সাপ্লাই জোনটা যেহেতু কাজ করছিল, তার মানে প্রিভিয়াস যেইখান থেকে সাপ্লাই আসছে সেই জায়গাটা বর্তমান সাপ্লাই জোন। বুঝাইতে পারছি? মানে প্রিভিয়াস সাপ্লাই জোনটা কেন এখানে ছিল সেটা আগে দেখাইলাম। এবার যেহেতু প্রিভিয়াস সাপ্লাই জোনে সাপ্লাই এসেছে 5ই আগস্টের পরে, তার মানে এইটা এখন বর্তমান সাপ্লাই জোন। এবার আপনি খেয়াল করেন, বর্তমান সাপ্লাই জোনে ঢুকে অনেক ভলিউম দিয়েও সেল প্রেশার পেয়েছে, তার মানে এই স্টকটাতে সাপ্লাই চলে এসছে। এবার এই স্টকটার সাপোর্ট জোন হচ্ছে এইটা। এখন বাকিটা নির্ভর করবে মার্কেটের উপর, যে এই স্টকটা এইখান থেকে রিভার্স করে পরের বার এই সাপ্লাই জোন ব্রেক করতে পারে কিনা। অনেক কষ্ট হবে, এই সাপ্লাই জোন ব্রেক করতে অনেক কষ্ট হবে। এইখান থেকে বাড়তে গেলে এই ভলিউমের থেকে বেশি ভলিউম দিয়ে পুনরায় তাকে এখানে ব্রেকআউট করতে হবে। আর এই সাপোর্ট জোনের নিচে চলে আসলে তো ট্রেন্ড, মানে আপ ট্রেন্ড শেষ, এখন আবার শর্ট টার্ম ডাউন ট্রেন্ড আসবে, সেটা আমরা বিবেচনা করব। সো এনিওয়ে, আমি ঢাকা ব্যাংকের অ্যানালিসিস করতে বসি নাই, আমি আপনাকে ভলিউমের করিলেশন এবং কোন পজিশনে ভলিউমকে আমরা কিভাবে দেখব সেটা বোঝানোর চেষ্টা করছি। ফাইনালি আরেকটা গুরুত্বপূর্ণ স্টক দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি আশা করছি এই স্টকটা দেখার পর আপনাদের ধারণা আরও বেশি ডিপলি ক্লিয়ার হবে। খেয়াল করেন, প্রথমত উপরের অংশগুলো বাদ দিয়ে, ওগুলো পরের পার্ট। প্রথমত আমরা দেখতে পাচ্ছি এইটা একটা সাপ্লাই জোন, যখন এখান থেকে প্রাইস ফল করছে, রাইট? প্রাইস ফল করার পর মার্কেট এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত যেহেতু আসছে, এই ক্যান্ডেলকে আমরা ধরে নিলাম একটা ডিমান্ড জোন। ওকে, এটা করোনার ক্যান্ডেল ছিল, সো এটা বড় হবেই, আপনি এটাকে মানে ধরতেই পারেন। এটা যেহেতু কোভিডের টাইমে ইন্টেনশনালি মার্কেটকে আটকে ওঠানো হয়েছিল। এনিওয়ে, পরবর্তীতে যখন মার্কেট উঠলো, দেখেন সেম কেস, সিঙ্গেল একক দিনের হিউজ ভলিউম, আলটিমেটলি সাপ্লাই জোনে ক্যান্ডেলটা ঢুকলো, ভলিউম ধরে রাখতে পারে নাই, পরবর্তী দিন থেকে মার্কেট প্রাইস রিটেস্ট দিয়ে নিচে নেমে আসলো। এবার দেখেন, অনেক প্রশ্ন করতে পারেন, আমরা বুঝবো কী করে, এখন তো বুঝতেছি, আগে থেকে বুঝবো কী করে। একটু খেয়াল করেন, এই ভলিউমের নাম হচ্ছে এক্সেসিভ ভলিউম, ওভার ভলিউম, স্পাইক ভলিউম, যেভাবেই আপনি বলেন ভাই, নাম আমার কাছে ম্যাটার করে না। আপনি থিওরিটিক্যালি অনেক নাম খুঁজে পেয়ে যাবেন। আপনি ভলিউম অ্যানালিসিসের ভিএসএ কনসেপ্টে চলে গেলে আপ থ্রাস্ট বার, এইটা সেটা অনেক কিছু পাবেন। বাট আমার সবসময়ই চেষ্টা হচ্ছে, বিনিয়োগের ট্যাগলাইন মানে হচ্ছে মেক ট্রেডিং সিম্পল। আমি চাচ্ছি সাধারণ পাবলিক যারা এত জটিল জিনিসপত্র বুঝে না, তারা যাতে সিঙ্গেলভাবে শুধুমাত্র একটা ফ্রি চার্টের প্ল্যাটফর্মে ঢুকে শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে ক্যান্ডেল আর প্রাইস দেখে দেখে তারা ট্রেডের সিদ্ধান্ত নিতে পারে। সো ওই রেসপেক্টে আমি বলতেছি, এই ভলিউমের নাম কি সেটা আমি জানি না, ব্যাপারটা মোটেও এরকম না। আপনি খেয়াল করে দেখেন, এইখানে গ্র্যাজুয়ালি ভলিউম দিয়ে মার্কেট এই পর্যন্ত উঠছে, ফাইন, ইটস ফাইন। এরপরে নর্মালি সে এখানে নিচের দিকে আসার সময় একদমই সেল প্রেশার ছিল না, যেই কারণে মার্কেট পরবর্তীতে অল্প ভলিউম দিয়ে উপরে উঠতে পারছে। প্রবলেম হচ্ছে এইখানে যে ম্যাসিভ ভলিউম দিল, দেওয়ার পরে পরের দিন যেহেতু ম্যাসিভ ভলিউম নাই, তাহলে কি হইল? তার মানে আপনি শিওর হইলেন যে ভলিউম যেহেতু একদমই ধরে রাখতে পারে নাই, এই উত্থানটা টিকবে না। এখন এই টিকবে না উত্থানের পরেও দেখেন, আপনাকে মিনিমাম 2 সপ্তাহ মার্কেট এখানে সুযোগ দিছে, তুমি বেরোয় যাও, তুমি বেরোয় যাও, তুমি বেরোয় যাও। প্রবলেম হচ্ছে এটা যে একটা সাপ্লাই জোন, আপনি সেটা জানেন না, অথবা এরকম হিউজ ভলিউম আসলে আপনি খুশি হয়ে যান যে এরকম হিউজ ভলিউম আসার পরে মনে হয় মার্কেটে প্রাইস বাড়বে। আসলে হিউজ ভলিউমের মানেই সবসময় প্রাইস বাড়া না। হিউজ ভলিউমগুলোর অ্যাটেম্পট হয় এইরকম জায়গায় যে আমি আসলে টিকে থাকতে পারি কিনা, টিকে থেকে ব্রেকআউট করতে পারি কিনা। বাট যখন স্মার্ট মানি দেখে যে এখানে টিকে থেকে ব্রেকআউট করা যাচ্ছে না, তখন তারা এখানে সেল দিয়ে পরবর্তীতে আস্তে আস্তে সেল প্রেশারের মাধ্যমে মার্কেটকে নিউট্রালাইজ করে স্টক পুনরায় কালেক্ট করে পরবর্তী সময় আবার ট্রাই করে। তাদের আমাদের মতো এত তাড়াহুড়া নাই যে আগামী সপ্তাহেই তাকে স্টক থেকে প্রফিট নিয়ে বেরোইতে হবে। একটা পার্ট গেল। এবার এখানে আসেন, এবার লক্ষ্য করেন, এইখানে সিঙ্গেল একটা ভলিউম দিয়ে সে এটা ব্রেকআউট করতে পারে নাই, ফাইন। বাট ভলিউমের প্রিভিয়াস লেভেলগুলো একটু খেয়াল করেন। এইখান থেকে যদি আমি ধরি, বেশ ভালো ভলিউম, বেশ ভালো ভলিউম। এইবার কিন্তু তার চাইতেও বেশি ভলিউম, এবং তার চাইতে মজার ব্যাপার হচ্ছে এইবার কিন্তু ভলিউমের কিছুটা কনসিস্টেন্সি আছে, রাইট?
কারণ কি, পরবর্তীতে কনসিস্টেন্সি থাকবে না এটা তো আর আপনি আগে থেকে জানেন না, বাট এইখানে তো কনসিস্টেন্সি ছিল। এই যে এই জায়গাটাতে সলিড বাই হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এই জায়গাটাতে যে সলিড বাই হয়েছে এতে কোনো সন্দেহ নাই, ক্যান্ডেল এবং ভলিউম দেখে সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। বাট ওই যে সাপ্লাই জোন এই ভলিউম দিয়েও পার করতে পারে নাই, এই ভলিউম দিয়ে সাপ্লাই জোন পার করতে পারে নাই। এর মানে হচ্ছে মার্কেট এখনই এই লেভেলটা পার করতে দিচ্ছে না, এখানে এখনও এক্সিস্টিং সেল প্রেশার রয়ে গেছে। কথাটা বোঝার চেষ্টা করেন যে এগুলো আসলে পার কেন করা যায় না, রেজিস্ট্যান্স কেন পার করা যায় না। রেজিস্ট্যান্স কি পার করা যাওয়া উচিত না? অবশ্যই পার করা যাওয়া উচিত। যারা চার্ট বুঝে তারা এই লেভেলগুলোতে সেল দেয়। যেহেতু মানুষ চার্ট বুঝে এবং এই লেভেলগুলোতে সেল দেয়, ঠিক সেই কারণে প্রথম অ্যাটেম্পটে খুব সহজে এখানে আসলে পার করা যায় না। খেয়াল করে দেখেন, এইটা ছিল প্রিভিয়াস লেভেল, যেটা কোভিডের আগেকার। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা অ্যাটেম্প করে পারি নাই, এরপর থেকে তো মার্কেট ফুল ডাউন। সো এই জিনিস দেখে কোনো লাভ নাই। এবার বিনিয়োগকারী যখন দেখতেছে এই লেভেলটা, তখন সে এইটাকে রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করতেছে, রাইট? আমি আপনার কথাই যদি চিন্তা করেন, আপনি আমার কথা আপনার কথাই বলতেছি, এটাই তো আমরা রেজিস্ট্যান্স ভাববো। তাহলে যখন স্টকটা 30 টাকা থেকে এখানে 52-54 টাকায় গেছে, আমরা সেল করবো। এতে কিন্তু ভুল নাই, আসলে এতে কিন্তু কোনো ভুল নাই, আমি হইলেও সেল করতাম। এইখানে প্রচুর সেল প্রেশার থাকার কারণে এত বাইয়ের পরেও মার্কেট ব্রেকআউট করতে পারে নাই। মজার ব্যাপার হচ্ছে স্মার্ট মানি এই জায়গাটাতে নিউট্রালাইজড করে ফেলে। দেখেন এখানে একদমই ভলিউম নাই, কারণ কি এইখানে মোটামুটি বড় আকারের সেল পাবলিক দিয়ে দিছে এবং সেই পাবলিকের সেল স্মার্ট মানির বা যারই কালেকশন করার প্রয়োজন থাকুক সে করে ফেলছে। পাশাপাশি যারা ওইখানে সেল করেও নাই তারা এই লেভেলগুলোতে সেল করে ফেলছে। হ্যাঁ, এইখানে কিছু এডিশনাল টেকনিক্যাল পার্টের ব্যাপার চলে আসে। এখানে একটা ক্লাসিক্যাল চার্ট প্যাটার্ন তৈরি হয় যেটাকে বলে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। আপনারা যদি একটু অ্যানালিসিস জানেন, বুঝেন, শিখে থাকেন, তাহলে এই ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে নতুন করে ব্রেকআউট করার পর এইখানে আপনারা আবার নতুন করে এন্ট্রি নিতে পারতেন। সেটা একটা ডিফারেন্ট কল, বাট আমি আপনাকে এখানে এন্ট্রি এক্সিট শেখাচ্ছি না। মূল বিষয় হচ্ছে পরের বার কেন এত কম ভলিউমেও ব্রেকআউট করে ফেললাম, এইটা হচ্ছে মূল প্রশ্নটা এই কারণে করা। আপনি একটু খেয়াল করেন, সাধারণ পাবলিক এই জায়গায় ম্যাক্সিমাম সেল দিছে কিনা, দেয় নাই? দিছে। আচ্ছা, আর সাধারণ পাবলিক পরবর্তীতে এই জায়গায় সমপরিমাণে এন্ট্রি নিতে পারছে কিনা, পারে নাই। লাইভ প্রমাণ দেখবেন, আসেন লাইভ ডাটাতে চলে আসি। আপনাদের রিসেন্টলি আমি শেয়ারও করছি যে ব্ল্যাক রক পৃথিবীর সর্ববৃহৎ ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফার্ম, যেটা ইউএসএতে এস্টাবলিশড, তো তারা বাংলাদেশে ব্র্যাক ব্যাংকে শেয়ার হোল্ড করতেছে এবং 2024 সালের আগস্টের পর থেকে তারা শেয়ার কালেকশন শুরু করছে। এখন এখানে একটা জিনিস মজার ব্যাপার খেয়াল করেন, যদি আপনি ইনভেস্টমেন্টের মানে পোর্শনের চার্টে যান যে কার হাতে কত পার্সেন্ট শেয়ার আছে, প্রথমে তো ডিরেক্টর পার্ট সবুজ, যেটা সব সময় সমান্তরাল, তার মানে এটা ফ্রি ফ্লোটিং শেয়ারের আন্ডারে পড়ে না, এটা বাদ, এটা ডিলেট, অল্টার কন্ট্রোল ডিলেট। এবার যদি আপনি খেয়াল করেন, একটা হচ্ছে পাবলিক, বর্তমানে 5%-এর আশেপাশে দেখাচ্ছে, 5.99। একটা হচ্ছে ইনস্টিটিউশন, যেটা 12% সামথিং, 12%-এর মতো দেখাচ্ছে। আর এটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, পাবলিকের কাছে আছে টোটাল শেয়ার 6%, ইনস্টিটিউটের কাছে আছে টোটাল শেয়ার 12%। এর মানে হচ্ছে পাবলিকের কাছে যদি 2টা শেয়ার থাকে, ইনস্টিটিউশনের কাছে 4টা শেয়ার আছে। এবার একটু ফরেন ইনভেস্টমেন্টের দিকে তাকান। আমি কি বললাম যে 2024-এর পর থেকেই তারা শেয়ার কালেকশন শুরু করছে, সবসময় সব মাসেই কিনছে, ব্যাপারটা এরকম না, তাদের পছন্দ মতোই কিনছে। বাট আপনি যদি গ্র্যাজুয়াল মুভমেন্টটা খেয়াল করেন, মুভমেন্ট আসছে এইখান থেকে। এইখানে ইনস্টিটিউশনের হাতে 31.51% শেয়ার ছিল, আজকের দিনে ফরেন ইনভেস্টমেন্টের হাতে 35.5% শেয়ার আছে। তার মানে শুধুমাত্র এই 4 মাসে ইনস্টিটিউশন, ফরেন ইনস্টিটিউশন, আমাদের ইনস্টিটিউশন না, ফরেন ইনভেস্টমেন্ট 4% শেয়ার কালেকশন করে ফেলছে। 4% শেয়ার কালেকশন করে ফেলছে। আপনি বলতে পারেন 4% তো মানে অল্প, 4% অল্প না, পাবলিকের কাছে শেয়ারই আছে 6%। পাবলিকের কাছে একটা কোম্পানির টোটাল শেয়ার আছেই 6%। একটা কোম্পানির টোটাল শেয়ার যদি 6% পাবলিকের কাছে থাকে আর ইনস্টিটিউশনের কাছে আগের থেকেই আছে 31%, আরও নতুন করে গত 4 মাসে সে 4% কালেক্ট করছে, এটার মানে বুঝেন? এর মানে সমস্ত পাবলিক, ব্র্যাক ব্যাংকে যত মানুষের মানে শেয়ার কেনা আছে, সবাই মিলে যদি 3-4 মাস একটানা ট্রেডিং করে, ট্রানজ্যাকশন করে, তাদের যত শেয়ার আছে সবগুলো দিয়ে সমপরিমাণের কাছাকাছি শেয়ার শুধুমাত্র 4 মাসেই ফরেন ইনস্টিটিউশন কিনে ফেলছে। 4% এখানে কম না, কারণ এই শেয়ারের ফ্রি ফ্লোটিং শেয়ারই আছে মাত্র এই যে 6 আর 12 18%, আর বাকিটা সব তাদের কাছে।
তার মানে পুরা পৃথিবীতে ব্র্যাক ব্যাংকের যত শেয়ার ফ্রি আছে তার অর্ধেক আছে পাবলিক আর বাংলাদেশের ইনস্টিটিউশনের কাছে, এবং তার দ্বিগুণ পরিমাণ আছে ফরেন ইনভেস্টরদের কাছে। বুঝতে পারছেন কথাটা? সিম্পল। সো এই যে 4% শেয়ার কালেকশন করে নিল, এই 4% শেয়ার কালেকশন করে নেওয়ার কারণে মূলত পরবর্তী ব্রেকআউটে এখন আর তাকে অনেক বেশি ভলিউম পুরাতে হচ্ছে না, কারণ সে এইখানেই শেয়ার কালেকশন করা শেষ করে ফেলছে, পাবলিকের সেল অ্যাবজর্ব করে ফেলছে। এই লেভেলে যখন দ্বিতীয়বার ব্রেকআউট হয়েছে তখন যারা কিনছে তারা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে দেখে কিনছে, এবং বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউট হচ্ছে দেখে যারা বিশ্বাস করে কিনছে তাদের টার্গেট ছিল এই পোলের সমান। বুঝাইতে পারছি? তাদের টার্গেট ছিল এই পোলের সমান। তাদের কিন্তু এইটা তখন আর রেজিস্ট্যান্স ছিল না। তারা কেনার সময়ই জানে, মানে কেনার সময় জানে বলতে কি, বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন ব্রেকআউটে কিনছেন, প্রত্যেকটা বাইসেলের পিছনে তো একটা অবজেক্টিভ থাকে, একটা কারণ থাকে। এই বাইয়ের কারণটাই হচ্ছে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট। সো যেহেতু বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট হয়েছে, ওইটার রুল অনুযায়ী তো আপনি টার্গেট ডিফাইন করবেন। ওইটার রুল হচ্ছে এই পোলের সমান উপরের দিকে যাও। এখন এই পোলের সমান যখন উপরের দিকে গেছে তখন আলটিমেটলি এখন আবার পাবলিক সেল দেওয়া শুরু করছে, এবং স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ যেই লোকটা এখানে কিনছে, যেই নিয়তে কিনছে সেই নিয়ত এখানে ফুলফিল হয়েছে। পাশাপাশি যদি আপনি খেয়াল করেন, প্রিভিয়াস যে সাপ্লাই জোনটা ছিল, এই সাপ্লাই জোনের উপরের সাপ্লাই জোন, ঠিক সেই সাপ্লাই জোন হচ্ছে এইটা। আমরা কি শিখলাম? সাপ্লাই জোন সাধারণত ওয়ান অ্যাটেম্পটে খুব কম সময়ই পার হয়। তাইলে কি হইতে পারে? তাইলে এমন কিছু হইতে পারে যে এইটা এখন তার সাপোর্ট জোন হয়ে গেছে। কোনটা? এইটা এখন তার স্ট্রং সাপোর্ট জোন হয়ে গেছে। যদি ব্যাংক সেক্টর আরও কারেকশন করে এতদূর নাও আসতে পারে, আমি মনে করি না এতদূর পর্যন্ত আসবে, বাট যদি ইন কেস, বলা যায় না, আপনারা যদি বেশি সেলটেল দেন তাহলে একটু নাইম, হ্যাঁ, এর পরের বার যখন অ্যাটেম্প নিবে তখন হয়তোবা এই লেভেলটা ব্রেক করে ব্র্যাক ব্যাংকে আমরা 90 থেকে 100 টাকার আশেপাশে দেখতে পারি। এইটা এক মাসের ব্যাপার না, এটা লম্বা সময়ের ব্যাপার। আমি আপনাকে ট্রেড প্ল্যান বলতেছি না, বাট খেয়াল করেন স্ট্রাকচারটা, বুম 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 বুম, 5টা মুভ দিয়ে নামলো, একটা ডব্লিউ ক্রিয়েট করলো ডাবল বটম টাইপের, 1টা 2টা 3টা 4টা 5টা মুভ দিয়ে সে সেম লেভেলকে অ্যাচিভ করে একটা চার্টের পরিপূর্ণতা নিয়ে আসতে পারে আগামী দিনগুলোতে। বাট মুখ্য উদ্দেশ্য হচ্ছে বোঝানোর জন্য এইটা, যে কিভাবে আপনি বোঝার চেষ্টা করবেন যে এইখানে এত ভলিউম, কিন্তু এইখানে এত কম ভলিউম দিয়েও কেন সে উপরের দিকে আসতেছে, তাও আমি ভয় কেন পাবো না। একটু জটিল লাগবে, কারণ লাস্টের এই 2-3টা স্লাইড একটু অ্যাডভান্সই ছিল আসলে। সো যেহেতু একটু অ্যাডভান্স ছিল, আমার পরামর্শ হচ্ছে এই ভিডিওর এই অংশগুলো, জটিল অংশগুলো, যেগুলো আপনার একটু ট্রিকি মনে হচ্ছে, একটু নতুনত্ব মনে হচ্ছে, সেই অংশগুলোকে রিপিট করে আজকে দেখেন, আবার পরে আরেকদিন দেখেন, সেভ করে রাখেন, এগুলো ডিলিট হয়ে যাবে না। যদিও আমার ট্রেনিংয়ের মানে যারা সদস্য তারা আমার উপরে কিন্তু আস্তে আস্তে বিরক্ত হচ্ছে, আমি বুঝতেছি তারা আমার উপরে বিরক্ত হবে, অসুবিধা নাই। আপনাদের জন্য লাস্ট যে ক্লাসটা আমি দিছি, যে আলটিমেট এন্ট্রি এক্সিট টার্গেট, স্পেশালি এই বুলিশ মার্কেটে, সেইটা আমি বিশ্বাস করি আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটে কারো হাতে এখনও পর্যন্ত নাই। সো আপনাদের হতাশ হওয়ার কোনো কিছুই নাই, আপনাদের জিনিস আপনাদের কাছেই থাকবে। একটু বেসিক লেভেল থেকে একটু মডারেট লেভেলে পাবলিককে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আশা করি আপনারা এতে মানে ক্ষুব্ধ হবেন না বা রাগ করবেন না। আপনাদের জন্য আরও অ্যাডভান্স কিছু থাকবে ভবিষ্যতে। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আপনাদের রিকোয়ারমেন্ট কী, আপনারা কী জানতে চান, কী শিখতে চান, স্টকের আপডেট কয় টাকা পর্যন্ত যাবে, এগুলো আমার মনে হয় আমার অনেক স্টুডেন্ট এখন আছে যারা ভিডিও মেক করে, অনেকগুলো চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাদের প্রয়োজন হলে বলবেন, আমি চ্যানেলের লিঙ্কগুলোও দিয়ে দিব। সো ওদেরকে জিজ্ঞেস করতে পারেন, আপনারা ভালো আপডেট পাবেন, কোনো সমস্যা নাই। আমার কাজ হচ্ছে আপনাদেরকে লার্নিং দেওয়া, এডুকেট করা, এবং ব্র্যান্ড লেভেলের কোয়ালিটি সম্পন্ন প্রফেশনালি। আপনি যদি মানে কথার কথা, আপনি যদি ইউএসএতে রিমোট ট্রেনিং নিয়ে কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারেও স্টক মার্কেট সম্পর্কে পড়াশোনা করেন, সেখানে যেই লেভেলটা আপনি অ্যাচিভ করতে পারবেন, আমি হুবহুব হয়তো সেই লেভেলটা আপনাকে দিতে পারবো না, বাট সহজ বাংলায় সহজ করে বুঝিয়ে যত দূর পর্যন্ত উঠানো যায়, অ্যাটলিস্ট কলেজ লেভেল পর্যন্ত আমি আপনাকে উঠানোর চেষ্টা করব। আর আমি এগুলো বানিয়ে বলি বা এমনি শেখাই তা তো না। ব্যাকএন্ডে আমাকেও আসলে মানে আন্তর্জাতিক মানের, সেটা ইউএসএর না হইলে অন্তত পক্ষে ইন্ডিয়ার, সো এই লেভেলের ট্রেনিং করে শিখেই আপনাকে শিখাইতে হয়। সো আপনাকে হয়তো ওইখানে আর কষ্ট করে যেতে হচ্ছে না, বাট আপনি তার কাছাকাছি লেভেলের বেনিফিটটা পাবেন ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।